সো হ্যালো এভরিবডি। সো আজকে আমরা পড়ব পর্যায় সারণী, এই চ্যাপ্টারটা পড়ব। সো তোমাদের প্রথম পেজেই লেখা আছে পটভূমি, মানে পর্যায় সারণীর কিছু ইতিহাস লেখা আছে। সো একটু পড়ে নিও, আমি কিছু বইলা দিতেছি। যেমন প্রথমে বলছে ল্যাভোইসি, তাই না? এই ল্যাভোইসিয়া সাহেব প্রথমে যত মৌলিক পদার্থ আছে সকল মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করার একটা চিন্তা ভাবনা করেন, এবং তার সময় ঠিকাই এই মৌলিক পদার্থগুলিকে এই যে ভাগ করার একটা চিন্তা ভাবনা শুরু হয়। এবং তারপরে 1829 সালে, এই সালটা একটু ইম্পর্টেন্ট, নর্মালি কেমিস্ট্রিটা সাল লাগে না, সো আমি দুইটা সাল বললাম, একটা হচ্ছে 1829 সাল, আরেকটা হচ্ছে 1913 সাল। এই দুইটা একটু ইম্পর্টেন্ট, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1913 সাল না হলে কেমিস্ট্রিতে সালটা লাগে না, আর বাকি যত সাল আছে মনে রাখার দরকার নাই। 1829 সালে বিজ্ঞানী সাহেব ডোবে রাইনার তিনি একটা কাজ করেন। তিনি তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজায়, পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজায়। মনে করো 1 2 3, পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজায়, এবং তিনি প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলকে 2 দ্বারা ভাগ করেন, এবং ভাগ কইরা তিনি বলেন যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টির অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি বা সমান। সো আমি জানি না উনি আসলে কি বাইর করছে, মানে এটা কি বড় একটা আবিষ্কার আমি জানি না। মনে করো তিনি পারমাণবিক ভরের ক্রম অনুসারে মনে করো সাজাইলো 50 51 52, এবং তিনি কি করছেন, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের, মানে প্রথম ও তৃতীয় মৌলের মানে পারমাণবিক ভরের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করছেন, এবং ভাগ করে তিনি বলেন বা তিনি দেখেন যে সেই মানটা দ্বিতীয় পারমাণবিক ভরের কাছাকাছি বা সমান ছিল। হইল কিছু? তো আমি জানি না উনি কি করছেন। এখন এই জিনিসটা যদি আমি আবিষ্কার করতাম, হয়তো মানে বড় বিজ্ঞানী হয়ে যেতাম, বা হয়তো কেউ দাম দিত না। দেখ উনি যেহেতু করছেন, মানে অনেক। আচ্ছা আচ্ছা, এটাকে তিনি বলছিলেন ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট, ত্রয়ী সূত্র। আচ্ছা, এবং তিনি প্রথম যে 3টা মৌল নিয়ে আবিষ্কারটা করছিলেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই প্রথম, এবং এই 3টিকে বলা হয় ত্রয়ী মৌল। মানে তিনি যেহেতু আবিষ্কার করছিলেন, তিনি প্রথম 3টি ত্রয়ী মৌল নিয়ে আবিষ্কার করছিলেন, এবং একে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। আচ্ছা, এবার আসো অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কার? নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক সূত্র, অষ্টক সূত্রটা কার? আমার নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ড কি করেন, পারমাণবিক ভরের ক্রম অনুসারে প্রথম 8টি মৌলকে সাজান। পারমাণবিক ভরের ক্রম অনুসারে প্রথম 8টি মৌলকে সাজান, এবং তিনি দেখেন 8টি মৌলের যে কোনো একটি মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, এবং এই সূত্রটাকে তিনি দেন অষ্টক সূত্র, এবং আমরা পড়ি নিউল্যান্ডের অষ্টক সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। বুঝছো জিনিসটা? তারপরে মোটামুটি আর কিছু টুকটাক লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। প্রথম ওই
তারপর মেন্ডেলিভ কিছু কাজ করে পড়ে নিও। তারপর প্রথম পর্যায় সারণী গঠিত হয় তোমার 63টি মৌলকে নিয়ে। এটা পরীক্ষা আসতে পারে যে প্রথম পর্যায় সারণী গঠিত হয় কতটি মৌলকে নিয়ে? 63টি মৌলকে নিয়ে। তো সেখানে কি করেন, 12টি আনুভূমিক সারি, 12টি আনুভূমিক সারি ও 8টি খাড়া স্তম্ভ বা গ্রুপ নিয়ে পর্যায় সারণীটি গঠিত হয়। আনুভূমিক সারি তো বুঝো তাই না, এই যে এরকম। আর গ্রুপ মানে কি, যে এরকম। এটা প্রথমে হয়। আর বর্তমানে তো আমাদের 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী, যেখানে আমাদের 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। আচ্ছা, এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1913 সালের কাহিনী। এটা খুবই ইম্পর্টেন্ট যে বিজ্ঞানীরা প্রথমে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলিকে সাজাইলো। সো পারমাণবিক ভর অনুসারে মৌলগুলিকে সাজানোর পর দেখলো যে অনেকটি ধর্ম মিলে না, একটার সাথে আরেকটা মিলে না, মানে ভর অনুসারে সাজাইলে মিলতেছে না। তখন কি করব? তখন 1913 সালে বিজ্ঞানী মোসলে 1913 সালে বিজ্ঞানী মোসলে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই বিজ্ঞানীর নাম বিজ্ঞানী মোসলে প্রথম পারমাণবিক ভরের পরিবর্তে সংখ্যা ব্যবহার করেন। পারমাণবিক সংখ্যা ব্যবহার করেন এবং তারপর থেকে এই সমস্যাটা সমাধান হয়। তাহলে 1913 সালে বিজ্ঞানী মোসলে প্রথম পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা ব্যবহার করে। আশা করি বুঝছো তাই না? গরম, সো আমি সাউন্ড কোয়ালিটির জন্য ফ্যান অফ করে রাখছি, গরম লাগতেছে। ওকে, তো পটভূমি শেষ। এবার আসো একটু পরে আমরা যাই। কালকে ক্লাস আমি রেকর্ড করছিলাম, এটা একটু আসলে ডিলেট হয়ে গেছে, সো আজকে আবার করা লাগতেছে। সো এরপরে আমাদের কি কি আছে দেখি তো। আচ্ছা, এরপরে তো তোমরা জানো আমি কি গ্রুপে যাব। আচ্ছা ঠিক আছে, যে আমাদের পর্যায় সারণীটা কিছুটা এরকম থাকে তাই না। সো প্রথম পর্যায়ে কয়টা থাকে? 7টা। এবং দ্বিতীয় পর্যায়ে কয়টা থাকে আমাদের? 6টা, তাই না। এবং তৃতীয় পর্যায়ে থাকে, এখানে একটু প্যাচ আছে, তৃতীয় পর্যায়ে থাকে 32টা। থার্ড নাম্বার এই এটা পর্যায়ে না, সরি এটা গ্রুপে, তৃতীয় গ্রুপে থাকে 32টা মৌল। তৃতীয় গ্রুপে থাকে 32টা মৌল। তৃতীয় গ্রুপে থাকে 32টা মৌল। কিন্তু কেন থাকে এটা আমি একটু বুঝাইবো। আর আমার এই 4 থেকে 12 এই 4 থেকে 12টা থাকে আমার 4টা করে মৌল, বুঝছো? 4 থেকে 12টা থাকে আমার 4টা পর্যন্ত মৌল। 1 মিনিট। ওকে, তো তারপরে আসো গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আমাদের মৌল থাকে কয়টা কইরা? 6টা কইরা, তাই না। আর গ্রুপ 18টা আমাদের মৌল থাকে 8টা, বুঝছো? এটা কি গ্রুপ 18, 8টা, তাই না। এখন দেখো, নরমালি
এখানে কেন থাকে এখানে কেন 32টা থাকে? এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এবং এখানে থাকে 15টা, এবং এখানে থাকে 15টা। এখানে এই 15টা থাকে 57 থেকে 71 পর্যন্ত, এবং এখানে থাকে 89 থেকে 103 পর্যন্ত। এই 57 থেকে 71 পর্যন্ত মৌলকে বলা হয় ল্যান্থেনাইট সারির মৌল, এবং এই 89 থেকে 103 পর্যন্ত এগুলিকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল। সো এইগুলির ভৌত ও রাসায়নিক ধর্মাবলী অনেক সিমিলার, অনেক সেম, সেই কারণে এগুলিকে আলাদা করে এক্সট্রা ভাবে একসাথে রাখা হয়েছে। সো এইটাকে বলা হয় ল্যান্থেনাইট সারির মৌল, এবং এগুলিকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল। আশা করি বুঝছো না? আচ্ছা, এবার একটা জিনিস আমি একটু বুঝাই তোমাদের। এটা একটা জিনিস আমি তোমাদের একটু বুঝাই, তাহলে তোমাদের গ্রুপ আর মানে গ্রুপটা শেষ হয়ে যাবে। এখানে একটু বোঝার চেষ্টা করো। এই যে 1 আর 2 না, এটা হলো এস, এটা হলো এস অরবিটাল। একটু বুঝো, তোমাদের বই একটু নাই। 1 আর 2 হতেছে আমাদের এস অরবিটাল, এবং এই যে 3 থেকে 12 আছে না, 3 থেকে 12, এই 3 থেকে 12 এটা আছে আমাদের ডি অরবিটাল। 3 থেকে 12 এটা আছে আমাদের ডি অরবিটাল। আর আমাদের এই যে বাকিগুলি হইতেছে আমাদের পি অরবিটাল, ঠিক আছে, পি অরবিটাল। তাই ওই যে আমরা যে গ্রুপ নির্ণয় করি, ঠিক আছে, তো গ্রুপ নির্ণয়ের সময় যদি দেখো যে পাশাপাশি পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা ও এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা থাকে, যদি পাশাপাশি পি অরবিটাল ও এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা থাকে, তখন আমরা সাথে 10 যোগ করি। এস প্লাস পি, এস অরবিটাল ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আমরা 10 যুক্ত করি। কেন? 3 থেকে 12। বলতে পারো স্যার 3 থেকে 12 থেকে 3 মাইনাস করলে তো 9 হয় না, ওইভাবে না। 3 থেকে হিসাব করবা, 3 4 5 6 7 8 9 10 11 12, 10টা হইতেছে, কিন্তু এই যে 10টা হইতেছে। সো এই কারণে আমাদের এই 10টা পার করে আসতে হয়। পি থেকে এস আসতে গেলে এই 10টা পার করে আসতে হয়। সেই কারণে এস ও পি এর ইলেকট্রন সংখ্যার সাথে আমাদের একটা 10 যুক্ত করতে হয়, তাই না? আর যদি শুধু এস থাকে, শুধু এস থাকলে এসই। আর যদি আমাদের পি মানে এস আর ডি থাকে, আচ্ছা, পি এর আগে ডি থাকবে না, পি এর আগে কখনো ডি থাকবে না। যদি ডি আর এস থাকে, তাহলে যে পাশাপাশি আছে না, পাশাপাশি জাস্ট যোগ করে দিব। পি ও ডি পাশাপাশি থাকলে যোগ করে দিব জাস্ট। এটা আমরা, আচ্ছা আমি তাহলে তোমাদের গ্রুপটা পড়ায় ফেলাই। হ্যাঁ, দেখো, এইটাই হলো গ্রুপ নির্ণয়। তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি শুধু এস অরবিটাল থাকে, এবং যদি শুধু এস অরবিটালের ইলেকট্রন থাকে, তাহলে জাস্ট এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হলো তার গ্রুপ সংখ্যা। শুধু এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হলো তার গ্রুপ সংখ্যা।
আর যদি আমার ডি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডি এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা পাশাপাশি থাকে, তাহলে জাস্ট যোগ করে দিবা। সো যোগ করে দিলেই গ্রুপ সংখ্যা বাইর হয়ে যাবে। আর যদি আমাদের পি অরবিটাল এবং এস অরবিটাল থাকে, তাহলে পি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যুক্ত করবে, আর শুধু এস থাকলে ওই এস ওই, আর পিইউডি তো পাশাপাশি থাকে না, এসইউডি পাশাপাশি থাকলে যোগ করে দেব। এখন আমি উদাহরণ দিলে তোমরা পারবা, আমি উদাহরণ দিই তাহলে পারবা, আমি বুঝাইছি কিন্তু। এস ডি পি, তাহলে পি থেকে এস আসতে গেলে 10 যুক্ত করতে হবে, আর ডি এস থাকলে পাশাপাশি যোগ করে দিবা, আর এস ও ডি থাকলে, আর শুধু এস থাকলে শুধু এস এর। আমি উদাহরণ দিলেই ক্লিয়ার, ফুল ক্লিয়ার হয়ে যাবে গ্রুপ সংখ্যা। জাস্ট এক্সাম্পল দিতেছি আমি। শুধু এক্সাম্পল দিলেই হবে। ধরো আমরা একটা বের করব ম্যাগনেসিয়াম, আরেকটা বের করব ক্লোরিন, এবং আরেকটা বের করব স্ক্যান্ডিয়াম। এই তিনটা দিলেই ফুল ক্লিয়ার হয়ে যাবে, ফুল ক্লিয়ার, আর কোনো পেজ থাকবে না। ম্যাগনেসিয়ামের কত 12, এটার কত 17, এটার কত ভাইয়া 21। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তো আমরা 1s2 2s2 2p6 3s2। এটার কি ভাইয়া 1s2 2s2 2p6 3s2 3p6 17 হইছে, এই 3p5 হইব। ওয়ান এস টু, টু এস টু, 2p6 3s2 3p6 4s2 3d1। এইবার আসো খেলায়, এইবার আসো আসল খেলায়। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে, সর্বশেষ শক্তি স্তর হিসাব করতে হইব। একটা শক্তি স্তরে ওর একটা শক্তি স্তর তৃতীয়, এইটা হিসাব করা যাবে না তো, এটা তো এই যে দ্বিতীয়, এটা না, শুধু তৃতীয়টা হিসাব করতে হবে, মানে লাস্ট সেলে হিসাব করতে হবে, সর্বশেষ শক্তি স্তরে হিসাব করতে হবে। তাহলে এখানে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে এটার গ্রুপ সংখ্যা কত হবে? 2। গ্রুপ 2। এবার দেখো এখানে 2টা একই শক্তি স্তর এবং এস এবং পি আছে, তাহলে এস এবং পি থাকলে জানি কি করা লাগে? 10 যুক্ত করা লাগে না? আচ্ছা, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আমরা 10 যুক্ত করব, তাই না? 2 যোগ 5 যোগ 10 কত আসে? 17। 17 কি গ্রুপ। এবং এইটাতে দেখো এটাতে ডি আছে, আচ্ছা কারণ ডি এর আগে তো এস আছে, ডি এর পরে এস টাকা লাগবে। ডি এর পরে যদি এস থাকে, আচ্ছা এস তো ভাই পরের শক্তি স্তরে যাইব, তাই না? না, এস তো পরের শক্তি স্তরে যাইব। সো ডি এর পরে এস আছে, এইটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ। সো ডি এর পরে একটা এস আছে, সো ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 1। সো 1 প্লাস 2 3, গ্রুপ 3। এই 3টা উদাহরণ পড়লেই তোমাদের শেষ, আমি বুঝাই দিছি। এখন বইয়ের রিডিংটা জাস্ট করবা, ফুল ক্লিয়ার ভাই, ফুল ক্লিয়ার। এবার আসো পর্যায়, পর্যায় নির্ণয়। পর্যায় কিচ্ছু না, পর্যায় পৃথিবীর সব থেকে সহজ।
পর্যায় পৃথিবীর সব থেকে সহজ পর্যায় নির্ণয়। আচ্ছা, সো পর্যায় নির্ণয়টা কি? তুমি ইলেকট্রন বিন্যাস করবা এবং ইলেকট্রন বিন্যাস কইরা সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই হলো তার পর্যায় সংখ্যা। ইলেকট্রন বিন্যাস কইরা সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হলো তার পর্যায় সংখ্যা। যেমন আমি একটা লিখি সোডিয়াম, একটা লিখি স্ক্যান্ডিয়াম, দুইটা উদাহরণ দিলেই শেষ। 1s2 2s2 2p6 3s1। এই কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এখন এখানেও সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 3। 3 কি? সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা, সেই কারণে 3 হলো এর পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা। আর স্ক্যান্ডিয়াম হিসাব করো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। ভাইয়া সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা, তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 4। এটা হলো তাই পর্যায় সংখ্যা, যে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হলো পর্যায় সংখ্যা। শেষ। ফুল ক্লিয়ার, ফুল ক্লিয়ার, শেষ। আচ্ছা, আর পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের ইয়েটা আছে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। সো পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝতে পারি যে পর্যায় সারণীর কোথায় কোন মৌলটি বসাতে হবে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝি। সেই কারণে পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। এবার তোমাদের কয়েকটা মৌল আসলে গ্রুপ অনুযায়ী নাম মনে রাখা দরকার, কয়েকটা আমি একটু লিখে দিতেছি। যেমন গ্রুপ 1 হাই লি না কে, হাই লি না কে, এই আমি যখন বলতেছি তোমরা তখন নোট করো। হাই লি না কে, রুবি সেচে ফেলেছে। এবার আসো 2 নম্বরে বিরিয়ানি, এটা তো নিচে আর কি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। এটা মানে আরে মানে আরে সরি যা ভুল করছিলাম, আরে। আচ্ছা, এরপরে লাগবে তোমাদের গ্রুপ 13। 13 13 কি আছে? বাংলাদেশের আলু গেল ইন্ডিয়ার, বাংলাদেশের আলু গেল ইন্ডিয়ার টরে। আচ্ছা, এরপরে গ্রুপ 15টা একটু দরকার। নলকূপের পানিতে আর্সেনিক, সবাই মানে আর্সেনিক এই সাইডটা মনে রাখলে হবে। আর গ্রুপ 16, আচ্ছা গ্রুপ 16 হচ্ছে ও এসএসসিতে পড়ে। আর গ্রুপ 17 ভাই সবাই এমনি পারে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ফুলকলির বাগানে আইলো, ফুলকলি বাগানে আইলো। আর গ্রুপ 18 ভাই এমনি সবাই পারে ভাই, একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো, এই যে গ্রুপ 15 কে বলা হয় নিক্টোজেন বা শ্বাসরোধকারী। নিক্টোজেন বা শ্বাসরোধকারী, নিক্টোজেন বা শ্বাসরোধকারী, ঠিক আছে? নিচে লিখুম, আচ্ছা নিচে লিখি। আর এই গ্রুপ 16 কে বলা হয়, আচ্ছা এখানে লিখি, চালকোজেন বা আকরিক উৎপন্নকারী, আকরিক
উৎপাদনকারী, তাই না? আর গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। খুবই গরম লাগতেছে। হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর গ্রুপ 18কে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল ধাতু বা অভিজাত গ্যাস, তাই না? এগুলি বলে। ওকে, ওকে, তো এখন আসো মোটামুটি সই ভরাই দিছি। এখন যে কিছু ব্যতিক্রম আছে না, যে হাইড্রোজেনের অবস্থান, এগুলো একটু পড়ো। হ্যাঁ, যে হাইড্রোজেনকে কেন গ্রুপে একে রাখা হয়েছে, কারণ এটা মানে নর্মালি এটা অধাতু, তো তাই না? এটা অধাতু এবং এইগুলি নর্মালি ধাতু। এই ধাতু কেমনে বুঝি? যারা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূরণ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। যেমন সোডিয়াম কি একটা ইলেকট্রন ত্যাগ করে না? পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু হাইড্রোজেন গ্রহণ করে, নর্মালি গ্রহণ করে। তো একে ধাতুর সাথে কেন রাখছে? কারণ এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এই, এগুলিকে বলা হয় ক্ষার ধাতু, আমি পড়াইবো। এর ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এই ক্ষার ধাতুদের সাথে মিলে যায়। হ্যাঁ, হ্যালোজেনের সাথেও মিলে। যে হ্যালোজেন তো আমার গ্রহণ করে, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। সো ক্লোরিনের সাথে মানে এগুলির সাথে হাইড্রোজেনের আবার মিলা যায়, কিন্তু মিললেও ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এক নং এর সাথে, অর্থাৎ তীব্র ক্ষার ধাতুদের সাথে মিলে যায় বিধায় হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে রাখছে। হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে রাখছে। শেষ। আচ্ছা, বুঝছো? তারপরে হিলিয়ামের অবস্থান আমি একটু মুচ্ছা তোমাদের দেখাই। হিলিয়ামের অবস্থান দেখো, হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, তাহলে এর গ্রুপ সংখ্যা তো হওয়ার কথা 2, তাই না? কিন্তু একে রাখে গ্রুপ 18 এর সাথে। কেন? কারণ এর ধর্ম নিষ্ক্রিয় ধাতুদের মতো, মানে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের মতো বা অভিজাত, মানে এদের ডিটক পূর্ণ, এটা হচ্ছে মেন কথা। সো এদের যেহেতু ডিটক পূর্ণ, সেই কারণে এদেরকে ওই মানে গ্রুপ 18 সাথে রাখা হয়। কারণ গ্রুপ 18 কারোর সাথে ইলেকট্রন ত্যাগ করে না বা ইলেকট্রন গ্রহণ বা ভাগাভাগি করে না। এদেরও অষ্টকপূর্ণ এবং হিলিয়ামেরও দ্বিটকপূর্ণ, দুইটা নিষ্ক্রিয়। সেই কারণে আমাদের ওই হিলিয়ামকে গ্রুপ 18 সাথে রাখি। বুঝছো? ওকে, ঠিক আছে। এবং অ্যাক্টিনাইট সারি এবং ওই ল্যান্টিনাইট সারি আমি পড়াইছি, যে 57 থেকে 71 এটা আছে আমাদের ল্যান্টিনাইট সারি, আর 89 থেকে 103 এটা আছে অ্যাক্টিনাইট সারি। এদের বৈশিষ্ট্য মিলে যায় বিঠায় এদেরকে স্পেশাল ভাবে গ্রুপ 3-এ রাখছে, একসাথে রাখছে। গ্রুপ 3-এ এদেরকে স্পেশাল ভাবে একসাথে রাখছে, তাই না? শেষ। এবার আমরা আসো ওই তোমাদের পর্যাবৃত্ত ধর্ম আছে, এটা পড়াইতেছি লাস্ট। আরেকটা জিনিস পড়াই নেই, তারপরে শুধু পর্যাবৃত্ত ধর্ম পড়াবো এবং আমাদের ক্লাস শেষ। সো দেখো, প্রথমে আমরা বলি ক্ষার ধাতু। ক্ষার ধাতু, তাই না? সো গ্রুপ 1-এর যত মৌল আছে, বুঝছো? গ্রুপ 1-এর যত মৌল আছে, হাই, লি, না, কে, রুবি, সেচে, ফেলেছে, এখানে হাইড্রোজেনটা ব্যতীত, হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা আছে, এই 6টাই ক্ষার ধাতু। কারণ কি? এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার
ও হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, তীব্র ক্ষার ও হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে বিধায় গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। যেমন সোডিয়াম পানির OH এর সাথে বিক্রিয়া করব, কইরা কি উৎপন্ন করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তীব্র ক্ষার না? ক্ষার ধাতু, তাই না? এবার আসো মিট ক্ষার ধাতুতে। মিট ক্ষার ধাতুতে আছে গ্রুপ 2 এর বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এই 6টা আমার পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার ও হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। এবং আরেকটা বৈশিষ্ট্য যে এরা নরমালি মাটিতে থাকে, সে কারণে এই গ্রুপ 2 কে বলা হয় আমার মিট ক্ষার ধাতু। আশা করি তোমরা বুঝছো, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এই তো তারপরে কি আছে? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু মুদ্রা ধাতু কি? গ্রুপ 11 মৌল। গ্রুপ 11 প্রথম 3টা মৌল কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। এখানে এই রন্টোজেনিয়াম ব্যতীত বাকি যে 3টা আছে কপার, সিলভার, গোল্ড, এই বাকি 3টা মৌলই হইতাছে আমার মুদ্রা ধাতু। কারণ কি? কারণ হলো এদের দ্বারা প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। বুঝছো? এরপর আসে আমাদের হ্যালোজেন গ্রুপ। একটু আগে পড়াইছি হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ কি? গ্রুপ 17 যত মৌল আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরো মনে আছে অ্যাস্টাসিন, হ্যান্টেন। সো এইগুলিকে বলা হয় হ্যালোজেন, বা এইগুলি সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সো এইগুলি হচ্ছে অধাতু, কারণ এরা ইলেকট্রন গ্রহণ করে। এগুলি ধাতুর সাথে যুক্ত হয়ে আমার লবণ উৎপন্ন করে। যেমন এই হ্যালোজেন গুলি আমার মনে করো সোডিয়ামের সাথে, যেমন তোমার ক্লোরিন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে, এবং এই সোডিয়াম ক্লোরাইড হইতাছে একটা লবণ, তাই না? সোডিয়াম ক্লোরাইড হইতাছে একটা আমার লবণ। আচ্ছা, ঠিক আছে। এবং এই সকল হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? এই সকল হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করে। পড়াই দিছি আমি। এখন আসো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা চিনো, তাই না? পড়ানোর দরকার নেই, একটু খুলে হাই দেই। নিষ্ক্রিয় গ্যাস, সেগুলো অনেক নাম। নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীল গ্যাস বা অভিজাত ধাতু বা নোবেল ধাতু বা সক্রিয় গ্যাস, সক্রিয় না সরি। সো এগুলি কি? গ্রুপ 18 যত মৌল আছে হিলিয়াম, আর্গন, জেনন, কিপ্টন, ঠিক আছে? নিয়ন লিখি নাই, হিলিয়াম, নিয়ন।
সো এরা, কারণ কি এদের অষ্টক পূর্ণ, এদের অষ্টক বা ডিটক পূর্ণ, মানে এদের লাস্ট শেল পূর্ণ, সেই কারণে এরা কারোর সাথে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে যৌগ গঠন করে না, মানে কারোর সাথে কোনো শেয়ার টেয়ারে যায় না। ওকে, সো এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবস্থান্তর ধাতু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর, এই এরাও তো মশা লাগবো, হ্যাঁ, অবস্থান্তর মৌল বা ধাতু, অবস্থান্তর মৌল। এরা কি, এরা হইতেছে গ্রুপ তোমার, মানে যেগুলো ডি ব্লক, বুঝছো, গ্রুপ 3 থেকে 12, গ্রুপ 3 থেকে 12, যাদের আয়ন অবস্থায়, শর্টকাটে লিখতেছি, যাদের আয়ন অবস্থায় ডি অরবিটাল অর্ধপূর্ণ, এই যে ফুলাফান এই জায়গায় প্যাচ করে, এটা লেখে অর্ধপূর্ণ। এটা কি অর্ধপূর্ণ হবে রে বাবা? অর্ধপূর্ণ লেখলেই কাটা, এবং টিচার অর্ধপূর্ণ দেখলেই কাটা দিয়ে দেবে, এবং আমার অফলাইনের স্টুডেন্টরাও সবাই এটাতে অর্ধপূর্ণ লেখে, বুঝাইটা দিটা, এটা অর্ধপূর্ণ না, এটা হলো আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ মানে কি, ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে থাকবে, ডি অরবিটালে 1 থেকে 9 এইটুকের মধ্যে থাকবে। এবং আরেকটা জিনিস, আয়ন অবস্থায় হিসাব করা লাগবে, আয়ন অবস্থায় হিসাব করা লাগবে। যেমন আমাদের তোমার একটু এখানে লিখি, জায়গা নাই, ডি 1 থেকে 9 এটা থাকবে। যেমন আমাদের স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল নয়, কেন? আচ্ছা, স্ক্যান্ডিয়ামের কত 21 এবং জিঙ্কের কত 30। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 1s2 2s2 2p6 3s2 3p6 3 মানে 4s2 3d1, আগে 4s2 এই 3d10, তাই না? এখন দেখো ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে কিনা, এখানে তো D10 আছে, আর আমাদের নিয়ম কি 1 থেকে 9 এর মধ্যে থাকবে, তাহলে এখানে কি 1 থেকে 9 এর মধ্যে হইছে? হয় নাই। 1 থেকে 9 এর মধ্যে হয় নাই, সেটা হবে না। তুমি বলতে পারো স্যার এইটা তো হইছে, এই যে 1 থেকে 9। বাবারা, আরেকটা ক্রাইটেরিয়া, এখানে আয়ন অবস্থা হিসাব করা লাগবে, আয়ন অবস্থায়, আয়ন অবস্থায় হিসাব করা লাগবে। তাহলে এইটাকে আয়ন অবস্থায় কি হয় 3+, এটা কি হয় 2+। 3+ মানে কি, এখান থেকে ফার্স্টে 2টা চলে যাবে লাস্ট সেল থেকে, এবং এইখান থেকেও একটা চলে যাবে, তাহলে তো এখানে কোনো ডি অরবিটালই নাই, তাহলে তো কোনো শর্ট পরিবহন হয় নাই, সেই কারণে এইটা অবস্থান্তর মৌল নয়, কারণ আয়ন অবস্থায় এর কোনো ডি অরবিটাল নাই, আয়ন অবস্থায় এর ডি অরবিটাল ফাঁকা, ঠিক আছে? এবং জিঙ্কের ক্ষেত্রে দেখো, আমার জিঙ্ক 2+ দিলে কি হয়, লাস্ট সেল থেকে যাবে, মানে 4s2 থেকে যাবে, 4s2 থেকে গেলেও 3d10 থাকে, সো 3d10 তো পূর্ণ, আংশিক পূর্ণ না, সেই কারণে ক্রাইটেরিয়া পূরণ হইতাছে না, সেই কারণে এইটা অবস্থান্তর মৌল হবে না, বুঝছো? শেষ। অবস্থান্তর মৌল হওয়ার জন্য আয়ন অবস্থায় থাকা লাগবে, এবং ডি অরবিটাল আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ মানে কি 1 থেকে 9 এর মধ্যে থাকবে, এবং এটা দুইটা বৈশিষ্ট্য আছে, যে এরা
রঙিন রঙিন যৌগ গঠন করে, এবং 2 নাম্বার কি, এরা প্রভাবক হিসাবে কাজ করে এবং একটা শক্তিশালী প্রভাবক, যেমন নিকেল, তাই না? আরো আছে, যেমন এরা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, হ্যান্ড। সো তোমাদের বইয়ে এইটুকু আছে, এইটুকু লাগবে, ঠিক আছে? সো এরপরে আমরা যাব পর্যায়বৃত্ত ধর্মতে। পর্যায়বৃত্ত ধর্ম বললে চ্যাপ্টার শেষ। হ্যালো এভরিবডি, তো আসো এবার পর্যায়বৃত্তিক ধর্মতে, ঠিক আছে? সো পর্যায়বৃত্তিক ধর্ম অনেকগুলো আছে। প্রথমে আমরা শিখবো পারমাণবিক আকার। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটা বুঝতে পারলে বাকি সবগুলি সহজ। পারমাণবিক আকার, আমি আগে 2টা জিনিস লেখা দেব, এবং এই 2টা জিনিস তোমরা প্রথমে মুখস্থ করো। যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। আকার হ্রাস পায়। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। এবং 1 নাম্বার, এবং 2 নাম্বার, পর্যায় সারণীর না উপর থেকে, পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে, পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। এই 2টা ভাইয়া মনে রাখো বা মুখস্থ করো, যাই করো, এই 2টা মাথায় রাখতে হবে। কেন আমি বুঝাই দেব, এই 2টা মাথায় রাখতেই হবে, কোনো কথা নেই। যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, এবং পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। এই 2টা মনে রাখতে হবে, এই আর আসো কেন। আচ্ছা, এইটা যদি মনে রাখো, তাহলে তোমাকে যদি বলি ডান থেকে বাম দিকে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়, উল্টা, তাই না? এখানে হ্রাস পায়। তাহলে ডান থেকে বামে গেলে বৃদ্ধি পায়। একটা মনে রাখলেই হবে ভাইয়ারা, একটা মনে রাখলেই হবে, যে বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, তাহলে ডান থেকে বাম দিকে গেলে আকার বৃদ্ধি পায়। একটা মনে রাখলেই হবে, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, তাহলে নিচ থেকে উপরে গেলে হ্রাস পায়। নিচ থেকে উপরে গেলে হ্রাস পায়। নিচ থেকে উপরে গেলে হ্রাস পায়। বিশাল গরম, যেটা গরম লাগতেছে, কিছু করার নাই। আচ্ছা, তো এবার আমি বুঝাবো কেন। দেখো, প্রথমটা আগে আমি বুঝাই, প্রথমটা বুঝলেই শেষ। যে বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। দেখো, বাম দিক থেকে ডান দিকে গেলে, দেখো বাম দিকে কি থাকবো, কম না? 1 2 3 4 5 6, এরকম তো 7 8, তাই না? ধরো, সো বাম দিক থেকে ডান দিকে গেলে
সংখ্যা বাড়তেছে না, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে। কি সংখ্যা বাড়ে ভাইয়া? পুরা পারমাণবিক সংখ্যা বাড়ে। বুঝো বুঝো বুঝো, বাম থেকে ডান দিকে গেলে আমার সংখ্যা বাড়তেছে। কি সংখ্যা বাড়তেছে? পারমাণবিক সংখ্যা বাড়তেছে। আচ্ছা, আমরা জানি না পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই। পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুইটা একই। তার মানে পারমাণবিক সংখ্যা বাড়ে মানে প্রোটন সংখ্যাও বাড়ে। প্রোটন সংখ্যাও বাড়ে, কারণ আমরা জানি যে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা। এইটা জানো না? পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা, এটা আমরা জানি যে পারমাণবিক সংখ্যা বাড়ে মানে প্রোটন সংখ্যা বাড়ে। আচ্ছা, এখন তোমরা তো এইটাও জানো যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ পরমাণুর ভিতরে যে কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকবে, মানে বাইরে, পরমাণুর বাইরে। তাহলে আমরা এইটাও জানি যে প্রোটন সংখ্যা বাড়া মানে ইলেকট্রন সংখ্যাও বাড়ে। ইলেকট্রন সংখ্যাও বাড়ে, কারণ আমরা কি জানি যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। বুঝো বুঝো, যে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তাই না? তো পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন সংখ্যাও বাড়তেছে। পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন সংখ্যাও বাড়তেছে। এখন পরমাণুর ভেতরে যে কয়টা প্রোটন থাকে, পরমাণুর বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে, তাই না? সো প্রোটন সংখ্যা বাড়া মানে ইলেকট্রন সংখ্যাও বাড়ে। তার মানে বুঝতে পারতেছি আমি বাম থেকে ডান দিকে গেলে আমার প্রোটন সংখ্যা বাড়বো এবং ইলেকট্রন সংখ্যাও বাড়বো। আচ্ছা, এইবার আসো, এইবার এই যে নিউক্লিয়াস, ধরো এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এখন নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন থাকে না? আচ্ছা, আমি মুচ্ছা পিচ্ছা দেখাইতেছি, এটা তো বুঝছো, তাই না? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন থাকে না? হ্যাঁ। এবং নিউক্লিয়াসের বাইরের শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। এখন প্রোটন ও ইলেকট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে, এটা জানো? প্রোটন ও ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ, তাহলে পরমাণুর শক্তি স্তরের বাইরে যত বেশি ইলেকট্রন ও যত বেশি প্রোটন থাকবো, আকর্ষণ তত বেশি হবে না? যত বেশি প্রোটন এবং যত বেশি ইলেকট্রন থাকবো, আকর্ষণটাও তত বেশি হবে। যত বেশি প্রোটন ও যত বেশি ইলেকট্রন থাকবে, আকর্ষণটা তত বেশি হবে না? স্বাভাবিক না? আকর্ষণ করতেছে। ধরো এখানে প্রোটন আছে 5টা, তো এখানে ইলেকট্রন আছে 5টা। এই 5টা যে আকর্ষণ করবে, 10টা বেশি আকর্ষণ করবে না? 5টা প্রোটন 5টা ইলেকট্রন যে আকর্ষণ করবে, তার থেকে 10টা প্রোটন ও 10টা ইলেকট্রন বেশি আকর্ষণ করবে। এই দুইটা কি করবে? বেশি আকর্ষণ করবে। তার মানে যত বেশি প্রোটন আর যত বেশি ইলেকট্রন থাকবে, সে বেশি আকর্ষণ করবে। এবং বেশি আকর্ষণ করলে কি হবে? এই যে শক্তি স্তরটা, এটা কাছে এসে পড়বে। ধরো আগে ছিল এখানে
এখন চলে আসবে আরো কাছে, এবং যত কাছে চলে আসবে আমার আকারটা তত হ্রাস পাবে, আকার হ্রাস পাবে। অর্থাৎ আমি বুঝতেছি যে আমার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তত বেশি আকর্ষণ করবে, এবং যত বেশি আকর্ষণ করবে তত বেশি হ্রাস পাবে। তাহলে আমার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়বে কিভাবে? বাম থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডান দিকে গেলে, তাই না? তো আমি একটু লিখি, সেম জিনিসটা আমি লিখি যে যত বেশি প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বাড়বে তত বেশি আকর্ষণ করবে। হ্যাঁ, আর যত বেশি আকর্ষণ করবে, যত বেশি আকর্ষণ করবে তত বেশি হ্রাস পাবে। আর প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বাড়বে কিভাবে? প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বাড়বে বাম থেকে ডান দিকে গেলে। সেই কারণে বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় আবার বলতেছি। বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় মানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তখন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অধিক প্রোটন সংখ্যা ও নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়। সো আকর্ষণ বেশি হলে শক্তি স্তর কাছে চলে আসে, এবং শক্তি স্তর কাছে চলে আসে বিধায় আকার হ্রাস পায়। শেষ। শক্তি স্তরটা কাছে চলে আসে বিধায় আকার হ্রাস পায়। ক্রিস্টাল ক্লিয়ার, ঝামেলা থাকার কোনো কথা নাই, ঝামেলা থাকার কোনো কথা নাই। ওকে, এখন আসো, তাহলে উপর থেকে নিচে গেলে কি হয়? আচ্ছা, এই ডান থেকে, আচ্ছা বাম থেকে ডান দিকে গেলে যেটা হয়, আর ডান থেকে বাম দিকে গেলে ঠিক তার উল্টা হয়, যে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়? যে ডান দিক থেকে বাম দিকে গেলে, এই যে মনে করো এখানে 10, 9, 8, 7, 6, 5, তাহলে ডান দিক থেকে আমি যত বাম দিকে যাইতেছি পারমাণবিক সংখ্যা হ্রাস পাইতেছে। পারমাণবিক সংখ্যা হ্রাস মানে কি? প্রোটন সংখ্যাও হ্রাস পাইতেছে। প্রোটন সংখ্যা হ্রাস মানে কি? ইলেকট্রন সংখ্যাও হ্রাস পাইতেছে, তাই না? সো কম প্রোটন সংখ্যা এবং কম ইলেকট্রন সংখ্যা, কম প্রোটন সংখ্যা ও কম ইলেকট্রন সংখ্যার মধ্যে আমার আকর্ষণ কম হইব, তাই না? সেই কারণে আকার বৃদ্ধি পাইব, আকার বৃদ্ধি পাইব, ঠিক তার উল্টা, তাই না? আচ্ছা, এই দেখা যায় আসলে কারেন্ট চলে গেছে, সমস্যা নাই। আচ্ছা, দেখা যায়। এখন আসো, উপর থেকে নিচে গেলে, আচ্ছা উপর থেকে নিচে গেলে তুমি বলতে পারো স্যার 1, 2, 3, 4, 5 এইরকম তো, তাই না? 6, 7, তাহলে উপর থেকে নিচে গেলে আমার পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, ঠিক আছে। সো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় মানে কি? আমার প্রোটন সংখ্যা বৃদ্ধি পাইতেছে। প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় মানে কি? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতেছে। তাহলে তো আমার আকার হ্রাস পাওয়ার কথা, তাহলে বৃদ্ধি পায় কেন? আকার হ্রাস পাওয়ার কথা কারণ উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে,
পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি? প্রোটন সংখ্যা বাড়ে। তো প্রোটন সংখ্যা বাড়া মানে কি? ইলেকট্রন সংখ্যা বাড়ে। তাহলে অধিক প্রোটন অধিক ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ বেশি হয়। আকার তো হ্রাস পাওয়ার কথা। হ্যাঁ, আকার হ্রাস পায় তো, কিন্তু আরেকটা কাজ হয়। আমার উপর থেকে নিচে গেলে নতুন একটা শক্তি স্তর যুক্ত হয়। নতুন শক্তি স্তর যুক্ত হয়। সো এই নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার জন্য আগে যতটুকু আকার হ্রাস পাইছে তার থেকে বেশি বৃদ্ধি পায়। নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার জন্য আগে যা হ্রাস পাইছে তার থেকে বেশি বৃদ্ধি পায়। আগে যা হ্রাস পায় তার থেকে বেশি বৃদ্ধি পায়। বুঝছো? এই যে ফেস্ট হয়েছে এখানে, যে একটা নতুন শক্তি স্তর যুক্ত হয়। হ্যাঁ, হ্রাস পায় ঠিক আছে, কিন্তু একটা নতুন শক্তি স্তর যুক্ত হয়। এই নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে আগে যতটুকু আকার হ্রাস পাইছে তার থেকে বেশি বৃদ্ধি পায়। আগে যতটুকু আকার হ্রাস পাইছে তার থেকে বেশি বৃদ্ধি পায়। তার থেকে বেশি বৃদ্ধি পায়। তাহলে ঠিক উল্টা, যে আমার ওই নিচ থেকে উপরে গেলে কি হয়? হ্রাস পায়। উল্টা, তাই না? উল্টা, যে নিচ থেকে উপরে গেলে বৃদ্ধি পায়, এই কি কয়, নিচ থেকে উপরে গেলে হ্রাস পায় এবং উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। শেষ। এখন তুমি আমাকে বলো তো, এই বাকিটুক কারেন্ট আসলে করি। হ্যাঁ, লাইটিং এর সমস্যা। তো চলো আমরা এরপরে যাই আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি? যে গ্যাসীয় অবস্থায়, একটু লিখি, হ্যাঁ লিখে আমি তোমাকে বোঝাই, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে বা 1 মোল ইলেকট্রন বা একটি ইলেকট্রন অপসারণ করতে, বা একটি না লেখা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেই শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। সেই শক্তিকে কি বলে বাবা? আয়নীকরণ শক্তি। এখন এখানে খেয়াল করো, এখানে আমি কি লিখছি? ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, এই দুইটা জিনিস একটু মার্ক করো। প্রথম কথা হচ্ছে ইলেকট্রন অপসারণ করতে 100%, যে আয়নীকরণ শক্তিটা হইতেছে ইলেকট্রন অপসারণ করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন, সেই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। কিভাবে? মনে করো সোডিয়াম, তো সোডিয়ামের কি রে বাবা, সোডিয়ামের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন থাকে? মানে একটা না, আগে তো দুইটা, তারপরে একটা, লাস্ট সেলে একটা। সো সেই একটা ইলেকট্রনকে ত্যাগ করলে, সেই একটা ইলেকট্রনকে যদি সে বাইর করে দিতে পারে, তাহলে সে খুব ইজিলি তার অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। আমি কি কইছি আশা করি বুঝতে পারছো।
যে সে যদি এই সোডিয়ামের লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে তাহলে সে অষ্টক পূরণ করবে। আর অষ্টক পূরণ করা মানে হইতেছে সে স্থিতিশীলতা অর্জন করবে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে সেই একটা ইলেকট্রন তার ত্যাগ করা লাগবে, সে কারণে তার সেই একটা ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন, তার সেই একটা ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন সেটাকে আয়নীকরণ শক্তি বলে। ঠিক যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম কথা। সো ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে কয়টা থাকে? দুইটা না? সো ম্যাগনেসিয়ামের এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া লাগবে, ত্যাগ করে দিলে সে অষ্টক পূরণ করবে এবং স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তাই না? সো এই কারণে ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথের দুইটা ইলেকট্রন ত্যাগ করতে, বাইর করে দিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে প্রত্যেকটা মৌলের আয়নীকরণ শক্তি বিভিন্ন। অবশ্যই সোডিয়ামের যেটা ম্যাগনেসিয়ামের তো সেম না, তাই না? অ্যালুমিনিয়ামের তো সেম না, তাই না? এখন স্যার আমরা বুঝুন কিভাবে যে কার আয়নীকরণ শক্তি বেশি বা কম, বুঝাই। আচ্ছা, এইটা গেল আয়নীকরণ শক্তি। এবার যদি আমরা যাই ইলেকট্রন আসক্তিতে, আগে আমি কনসেপ্ট বুঝাই। হ্যাঁ, এখন মনে করো গেলাম ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে, এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন বা ইলেকট্রন প্রবেশ করাতে, ইলেকট্রন এখানে জাস্ট চেঞ্জ হয়েছে, ইলেকট্রন প্রবেশ করাতে, ইলেকট্রন প্রবেশ করাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। এটা ডোন্ট শৈব কি বলছি বাবা? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে, আবার বলতেছি প্রবেশ করাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি কি বলছিলাম? বাইর করে দিব। আয়নীকরণ শক্তি বলছিলাম বাইর করে দিব, বাইর করতে যে শক্তি লাগে সেটা হলো আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কি বলতেছি? প্রবেশ করাবে, প্রবেশ করাতে যে শক্তি লাগে সেটা হলো ইলেকট্রন আসক্তি। তাহলে বাইর করে দিতে যে শক্তি লাগে আয়নীকরণ শক্তি, প্রবেশ করাতে যে শক্তি লাগে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কিরকম? ধর আমি উদাহরণ দেই। আচ্ছা মুসি, হ্যাঁ, আচ্ছা এখানে লিখি ইলেকট্রন আসক্তি কি? প্রবেশ করাতে। আয়নীকরণ শক্তি কি? ত্যাগ করে দিতে। একটা হচ্ছে প্রবেশ করাতে, একটা হচ্ছে ত্যাগ করে দিতে। দুইটা কি সেম? প্রবেশ করাতে যে শক্তি লাগে সেই শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি, আর ত্যাগ করে দিতে যে শক্তি লাগে সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি উদাহরণ দিচ্ছি। ইলেকট্রন আসক্তি কি? যেমন মনে করো ক্লোরিন। সো ক্লোরিনের লাস্ট শেলে আমার ইলেকট্রন থাকে কয়টা? 7টা, তাই না? সো তার তো অষ্টক পূরণ হইতেছে না, তার অষ্টক পূরণের জন্য আর একটা ইলেকট্রন লাগে, তার অষ্টক পূরণের জন্য আর একটা ইলেকট্রন লাগে। সো সে কি করবো? কোনোভাবে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন সে নিজের মধ্যে প্রবেশ করাবে, কোনোভাবে একটা ইলেকট্রন সে নিজের মধ্যে প্রবেশ করাবে। এখন তার এই একটা ইলেকট্রন নিজের মধ্যে প্রবেশ করাতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর যেমন সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, সো একটা ত্যাগ করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আই থিঙ্ক আমি ক্রিস্টাল ক্লিয়ার করছি। ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি সেম ক্যাটাগরি, শুধু একটা প্রবেশ করাতে একটা ত্যাগ করতে। এবার আসো বুঝবো কিভাবে স্যার।
কার ইলেকট্রন আসক্তি আর কার আয়নীকরণ শক্তি বেশি বা কম, এইটা বুঝবো কিভাবে স্যার? আচ্ছা দেখো, সমস্যা নেই, শোনো, মনে রাখবা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর তড়িৎ ঋণাত্মকতাও এখানে আমি লিখে দেই, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি সবগুলি হইতেছে আমার পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক। পারমাণবিক আকার মানে স্যার বুঝলাম না। পারমাণবিক আকার যদি বেশি হয় এই তিনটাই কম হবে, এবং পারমাণবিক আকার যদি কম হয় এই তিনটা বেশি হবে। আকার কম হলে এই তিনটা বেশি, আকার বেশি হলে এই তিনটা কম। এইটুক বুঝো, আকার কম হলে এই তিনটা বেশি, আকার বেশি হলে এই তিনটা কম, অর্থাৎ এই তিনটাই হইতেছে আমার পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক। পারমাণবিক আকার কম হলে এই তিনটা বেশি, পারমাণবিক আকার বেশি হলে এই তিনটা কম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সমস্যা হওয়ার কথা না, বুঝতে পারছো বাবারা? বুঝছ? ওকে, এবার আসো তাহলে আমি কিছু উদাহরণ দেই। এই ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তি একটু ব্যতিক্রম আছে, আমি দেখাই দিব, ব্যতিক্রম গুলো আমি দেখাই দিব, সুন্দর করে দেখাই দিব। ধরো তোমাকে আমি বলতেছি নাইট্রোজেন ফ্লোরিন, কি রে বাবা, নাইট্রোজেন ফ্লোরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম, এই তিনটির মানে এগুলির চারটি রাখি, এই চারটির আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির ক্রম লিখো। এই চারটির আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির ক্রম লিখো। ভেরি গুড। দেখো তাহলে আমরা দেখবো আগে আকার কার ছোট বড়। দেখো আমরা কি জানি, নাইট্রোজেন আর ফ্লোরিন এই দুইটা কি পর্যায় সারণীর উপরে, এই দুইটা কি পর্যায় সারণীর নিচে, এই দুইটা পর্যায় সারণীর উপরে এবং এই দুইটা কি পর্যায় সারণীর নিচে। এবং আমরা জানি কোন একটি পর্যায়ের উপর থেকে যত নিচে যাওয়া যায় আকার বাড়ে, অর্থাৎ বুঝতেছি সোডিয়াম ও ম্যাগনেসিয়াম অবশ্যই এই দুইটার থেকে বড়। সোডিয়াম ও ম্যাগনেসিয়াম অবশ্যই এই দুইটা থেকে বড়। এই দুইটার মধ্যে কার আকার বড়? আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যাওয়া যায় আকার কমে, সো এটা বেশি ডানে, বেশি ডানে আকার কম। বলতে পারি না সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, সোডিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। তারপরে দেখো পর্যায় সারণীর আবার এই পাঁচটিকা চিন্তা করলে এইটা বেশি ডানে, তার মানে এইটার আকার এইটার থেকে কম। এই বুঝতেছো বাবা? পর্যায় সারণীর এইটার ক্ষেত্রে এইটাই ফ্লোরিন হইতাছে বেশি ডানে, মানে ফ্লোরিনের আকার কম নাইট্রোজেন অপেক্ষা। তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন ফ্লোরিন, নাইট্রোজেন গ্রেটার দেন ফ্লোরিন। ওকে, এখন এটা কি আকারের ক্রম,
আকারের কম, তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বা টৈতনিয়তার কম কি, বা আয়নীকরণ শক্তি, সো এইগুলির কম কি হইব, জাস্ট উল্টা, জাস্ট উল্টা। অথবা কি ফ্লোরিন গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন সোডিয়াম। কে কে বুঝছো বাবা? কে কে বুঝছো? বুঝছো তো? সো আমরা জাস্ট পারমাণবিক আকারটা হিসাব করব, আমাকে যাই দিক, আমি তোমাদের পারমাণবিক আকার পড়াই দিছি না? সো আমাদের এখন যাই দিক, আমরা শুধু পারমাণবিক আকারটা হিসাব করব। দেন পারমাণবিক আকারটা হিসাব করতে পারলে পরে জাস্ট আর উল্টা, শেষ। এখন আসো কিছু ব্যতিক্রম, যেমন আয়নীকরণ শক্তির বহু ব্যতিক্রম আছে, আমরা এখন ব্যতিক্রমে যাব। ওই কলমের একটা এসে বাবা, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কি কি ব্যতিক্রম আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, এইগুলি বাবা, এই আটটার মধ্যে ব্যতিক্রম। স্যার আরো আছে না? দেখো তোমাদের প্রথম 30টা মৌল নিয়ে কাজ করা লাগে, পর্যায় সারণীর প্রথম 30টা মৌল নিয়ে কাজ করা লাগে, আর পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের মধ্যে এইগুলি আছে, পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের মধ্যে এইগুলির মধ্যে ব্যতিক্রম। তো পরীক্ষা যদি আসে সো এইগুলি আসবে, এর বাইরে আসার কথা না। পরীক্ষায় যদি আসে তাহলে এইগুলি আসবে, সো এইগুলি পাওয়া দিতেছি। এখন দেখো কোনটার আকার কম বড়, তুমি যদি আকার দিয়ে চিন্তা করো যে স্যার নাইট্রোজেনের পরে অক্সিজেন, বেরিলিয়ামের পরে বোরন, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, ফসফরাসের পরে সালফার, তাহলে এইগুলি কি স্যার বেশি ডানে না? এইগুলি বেশি ডানে, বেশি ডানে বিধায় আকার কম, সো আকার কম বিধায় বাকি সব বেশি, তার মানে কি আয়নীকরণ শক্তি তো এগুলির বেশি হওয়ার কথা। আমি কি বুঝাইতে পারতেছি যে এইগুলি বেশি ডানে, আকার দিয়ে হিসাব করতেছি, পর্যায় সারণীর এইগুলি বেশি ডানে বিধায় আকার কম বিধায় বাকি সব বেশি, তাহলে এইগুলির আয়নীকরণ শক্তি বেশি না? এগুলির আয়নীকরণ শক্তি এগুলির থেকে বেশি, কিন্তু হয় না, হয়টা ঠিক উল্টা, হয়টা ঠিক উল্টা। কি হয় স্যার? এইগুলির আয়নীকরণ শক্তি গ্রেটার দেন এইগুলি, অর্থাৎ নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ফসফরাস গ্রেটার দেন সালফার। এরকম হয় কেন, উল্টা হয় কেন? আমি জানি এগুলির আকার কম, তাহলে তো স্যারে কইছে আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, তাহলে উল্টা হইতাছে কেন? দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে পূর্ণ শক্তির অরবিটাল গ্রেটার দেন আংশিক পূর্ণ অরবিটাল গ্রেটার দেন, সরি কি লিখি, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ অর্ধপূর্ণ গ্রেটার দেন আংশিক পূর্ণ।
পূর্ণ শক্তির অরবিটাল গ্রেটার দেন অর্ধপূর্ণ শক্তির অরবিটাল গ্রেটার দেন আংশিক পূর্ণ অরবিটাল। মানে কি, মনে করো ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 10টা। তাহলে এই 10টা কি তার পূর্ণ শক্তি না, পূর্ণ অরবিটাল না? এটার অর্ধেক করো, D5 না? D5 কি তার অর্ধপূর্ণ না? আর D10 এবং D5 ব্যতীত বাকি যা থাকে, যেমন ধরো না 3, এটা কি আংশিক পূর্ণ না? তাহলে একটা এটা হচ্ছে পূর্ণ শক্তির অরবিটাল, আরেকটা এটা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল, আরেকটা এটা হচ্ছে আংশিক পূর্ণ অরবিটাল। একটা পূর্ণ অরবিটাল, একটা অর্ধপূর্ণ অরবিটাল, একটা আংশিক পূর্ণ অরবিটাল। এখন যদি শক্তির ক্রম লিখি তাহলে D10 অবশ্যই বেশি, অর্থাৎ তারা পূর্ণভাবে অনেক বেশি শক্তিশালী বা স্থিতিশীল। পূর্ণভাবে তারা অনেক বেশি শক্তিশালী বা স্থিতিশীল। গ্রেটার দেন অর্ধপূর্ণ, গ্রেটার দেন আংশিক পূর্ণ। এটা বলে এটা, এটা বলে এটা। এটা বেশি স্থিতিশীল, এইটা একটু কম স্থিতিশীল, আর এইটা সবচেয়ে কম স্থিতিশীল, তাই না? এখন যদি এরকম থাকে, দেখো এখন আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝাই। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন পি অরবিটাল করে থাকতে পারে 6টা, অর্ধেক কি p3। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p3 না, 7টা তো, তাই না? এই যে অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4 2p4। এখন দেখো এখানে অর্ধপূর্ণ কোনটা? এই যে 2p3টা অর্ধপূর্ণ, কারণ পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 6টা, আছে তার 2টা, মানে কয়টা? 3টা। এইটা কি অর্ধপূর্ণ না? এইটা অর্ধপূর্ণ, বাবা খেয়াল করো, এইটা অর্ধপূর্ণ, এইটা অর্ধপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আর এইটা দেখো তো, এইটা কি অর্ধপূর্ণ না? পূর্ণ শক্তি না, এটা কি আংশিক পূর্ণ? এটা আংশিক পূর্ণ। তাহলে কোনটা বেশি শক্তিশালী? এই যে নাইট্রোজেন বেশি শক্তিশালী, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, নাইট্রোজেন বেশি শক্তিশালী। সেই কারণে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে নাইট্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগে। সে স্থিতিশীল না, সে বেশি স্থিতিশীল, কারণ তার অর্ধেক পূর্ণ। সো এটা থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগে। সেই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, গ্রেটার দেন অক্সিজেন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। আচ্ছা, এবার আসো, আমি আর দু একটা দেয়া দিতেছি। কি কি আছে বাবা? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাই না? সো ম্যাগনেসিয়ামের কি 12, অ্যালুমিনিয়ামের কি 13। এই একটা বিন্যাসটা করো তো, 1s2 2s2 2p6 3s2 1s2 2s2 ওই কি রে বাবা, 2p6 3s2 3p1, তাই তো? সো এইটা দেখো এটা কি আংশিক পূর্ণ না? এখানে s অরবিটাল কি পূর্ণ। সো কি বলছিলাম, এইটা বেশি স্থিতিশীল, গ্রেটার দেন এইটা। সো এইটা থেকে ইলেকট্রন ত্যাগ করাটাই বেশি শক্তি লাগবে। সেই কারণে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি, তাই না? হুম।
সো বাকিগুলো একটু তোমরা দেখো আর কয়টা আছে, যেমন বেরিলিয়াম আর বোরন আছে কয়টা এটি, বেরিলিয়ামের কত 4, বোরনের কত 5, তাই না? 1s2 2s2 ওই কি রে 1s2 2s2 1s2 2s2 2p1, তাই তো? এটা বাবাটা হতো, এটা কি পূর্ণ? পূর্ণ না? এটা কি আংশিক পূর্ণ? তাহলে কোনটা বেশি শক্তিশালী? যেটা পূর্ণ সেটা বেশি শক্তিশালী। সো এটা থেকে ইলেকট্রন ত্যাগ করাতে বেশি শক্তি লাগবে, সেই কারণে বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন। মারহাবা, তাই না? এরপরে লাস্ট একটা দেখা দেই, আরেকটাই তো আছে তাই না, ফসফরাস সালফার। ফসফরাস সালফার, ফসফরাসের কি বাবা 15, সালফারের কি বাবা 16। 1s2 2s2 2p6 3s2 3p3 1s2 2s2 2p6 3s2 3p4। এই যে এটা কি আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ, এই কি কই অর্ধপূর্ণ। এটা কি পি 6টা থাকতে পারে, আছে কয়টা? 3টা না, অর্ধপূর্ণ। এটা কি আংশিক পূর্ণ, কোনটা বেশি শক্তিশালী? অর্ধপূর্ণ বেশি শক্তিশালী। সেই কারণে ফসফরাসের থেকে ইলেকট্রন নিতে প্রচুর শক্তি খরচ হবে, ফসফরাসের থেকে ইলেকট্রন নিতে অনেক শক্তি খরচ হবে। ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি, পি গ্রেটার দ্যান এস। হয়ে গেছে আমাদের, বুঝছো নি? বুঝছো না স্যার? বুঝছি স্যার, কেন বুঝবো না? এবার আসো ইলেকট্রন আসক্তির কিছু ব্যতিক্রম, একটাই ব্যতিক্রম, একটাই ব্যতিক্রম, এটাই আসবে পরীক্ষায়। ইলেকট্রন আসক্তির একটাই ব্যতিক্রম এবং একটাই আসবে, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আমরা জানি না। এখন এইগুলি কি দেখো একই গ্রুপের, উপর থেকে নিচে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন 2 3 4, এটা 5 নাম্বার গ্রুপ, তাই না? সো আচ্ছা, তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামলে জানে কি হয়? আকার বাড়ে। কেন বাড়ে? ওই যে নতুন শক্তি স্তর যুক্ত হয়, পড়াইছি আমি একটু আগে। সো উপর থেকে নিচে নামলে কি হয়? আকার বাড়ে, আকার বাড়ে। আকার যদি বাড়ে, ইলেকট্রন আসক্তি কি হবে? কমবে। আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কি হবে? কমবে। তাহলে কমলে কি হবে? ফ্লোরিনের বেশি হবে না? ফ্লোরিনের বেশি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই আকার বাড়ে মানে এইটার আকার বেশি, তার মানে এইটার আকার কম, মানে আকারের কম কি, মানে আকার বাড়ে। আকার বাড়লে কি এটার আকার কম? এই আকার বাড়লে এটার আকার বেশি, এইটার আকার বেশি। তাহলে ইলেকট্রন আসক্তি ঘুরে যাইব, তাহলে ফ্লোরিনের আকার বেশি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাই না? তুমি আমার থেকে বেশি ভালো জানো। এখন এটা হওয়ার কথা কিন্তু হয় না, একটু উল্টে যায়, যে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, গ্রেটার গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। কেন স্যার? কারণটা আসলে যেমন ক্লোরিনের তোমার আকার বড়,
ক্লোরিনের আকার মানে আকার না, মানে ভিতরে জায়গা বড়। ক্লোরিনের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। ক্লোরিনের ভিতরে আমার ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, এবং ক্লোরিনের ঘনত্ব কম। ক্লোরিনের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, ক্লোরিনের ঘনত্ব কম, এবং ফ্লোরিনের ভিতরের মানে জায়গা কম। তো এখন কোন একটা ইলেকট্রন ক্লোরিনের মধ্যে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, বা ক্লোরিন খুব ইজিলি একটা ইলেকট্রনকে আনতে পারবে। ধরো আমার বাসার জায়গা বেশি আর তোমার বাসারও জায়গা বেশি, আমার বাসার জায়গা বেশি, তাহলে নতুন একটা আত্মীয় আসতেছে, তাহলে সেই আত্মীয়কে কার বাসায় রাখতে পারবো? যেহেতু আমার বাসায় জায়গা বেশি, সেই কারণে নতুন যে আত্মীয় আসবে তাকে আমার বাসায় রাখতে পারবো। যেহেতু আমার বাসার জায়গা বেশি, তাই নতুন যে আত্মীয় আসবে তাকে আমার বাসায় রাখতে পারবো। একটু বুঝতে অবশেষ, যেহেতু আমার বাসার জায়গা বেশি, নতুন আত্মীয়কে আমার বাসায় রাখতে পারবো। সো ক্লোরিনের জায়গা বেশি, ক্লোরিনের ঘনত্ব কম, একটা ইলেকট্রনকে আনতে কষ্ট কম হয়, তার ভিতরে আনতে কষ্ট কম হয়, সেই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ক্লোরিন চায় ইলেকট্রন আসুক, আর ফ্লোরিনের তার থেকে কম। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কে কে বুঝছ? কে কে বুঝছ? ওকে 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 ওকে, বুঝছো। শেষ। এবার আসো তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা শোনো, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা প্রায় সেম। ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা প্রায় সেম। স্যার এই কেমন কথা? এটাই আসল কথা। ইলেকট্রন আসক্তি কি কোন একটা ইলেকট্রনকে নিজের দিকে টানে, সে কিন্তু মুক্ত ইলেকট্রনকে নিজের দিকে টানে, তাই না? ইলেকট্রন আসক্তি মুক্ত ইলেকট্রনকে তার নিজের দিকে টানে, তাই না? নেওয়া যে ক্ষমতা, সেটা হলো ইলেকট্রন আসক্তি। অর্থাৎ বাইরে থেকে একটা ইলেকট্রন ঘুরে ফিরে সে ইলেকট্রনকে টানে। আর তড়িৎ ঋণাত্মকতা কি করে? সে আরেক বেটার বউরে ধরে টান দেয়। সে আরেক বেটার বউরে ধরে টান দেয়। মনে করো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে আছে, সে কি করবো? ওই বেটার গার্লফ্রেন্ডে ধরে টান দিব। সে সিঙ্গেল কাউরে ধরে টান দেয় না, সে ওই ওই ব্যক্তির গার্লফ্রেন্ডকে ধরে টান দিব। মানে একটা চরিত্র খারাপ, বুঝছো? তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাটা লিখি। এই যাস না। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে, মার্ক করো, দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন বন্ধনের দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা হলো তড়িৎ ঋণাত্মকতা। এই দেখো কেমন খারাপের খারাপ। দুইটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তো হওয়ার পরে সে কি করে? বন্ধনের যে ইলেকট্রন আছে সেই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তাই তো? তাহলে সিম্পল জিনিস বাবা, যে দুইটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধকৃত হবে, আবদ্ধকৃত হলে বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। এবং তড়িৎ ঋণাত্মকতা পুরোপুরি ওই যে পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক। তার মানে কি, পারমাণবিক আকার বেশি হলে ওই
তড়িৎ ঋণাত্মকতা কম হবে, পারমাণবিক আকার কম হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, এবং এইটার মধ্যে কোনো ব্যতিক্রম নাই যে কি তড়িৎ ঋণাত্মকতা পুরোপুরি পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা পুরোপুরি পারমাণবিক আকারের ব্যস্তানুপাতিক। জাস্ট কি করে, সে বন্ধনের মানে সমযোজী বন্ধনে আবদ্ধকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। বুঝছো? এখন আসো কিছু এই তড়িৎ ঋণাত্মকতার মান বের করা লাগে, একটা শর্টকাট দেখা দিই। যেমন তোমাকে বললো যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, তুমি কি করবা, একটা শর্টকাট আছে পারমাণবিক সংখ্যা -1/2। সো নাইট্রোজেনের কত 7 -1/2 6/2 কত হয় 3, তাই না? 3। তারপরে তোমাকে বললো অক্সিজেনের কত, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8 না? 8, তাহলে কত হয় 7। 7/2 মানে কত হয় 3.5। 7/2 মানে কত হয় ভাই 3.5। এই হলো তড়িৎ ঋণাত্মকতা 3.5। তো তোমাকে বলো যে ফ্লোরিনের কত, তো ফ্লোরিনের কত হয় 9 - 1 মানে কত হয় 8/2 কত হয় 4। ফ্লোরিনের কত 4, তাই না? ফ্লোরিনের 4। কিছু ক্ষেত্রে বাইর করা যায়, আবার সব ক্ষেত্রে বাইর করা যায় না। যেমন হাইড্রোজেনের কত 2.1, ফ্লোরিনের কত 3, তাই না? সো এই কয়েকটা একটু মুখস্থ রাখতে হবে, যেগুলি ব্যতিক্রম আছে। হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের কত 3। তারপর যেমন হ্যালোজেনের ক্রমটা একটু মনে রাখতে হবে, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিনের 4, ব্রোমিনের 3, এই ফ্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের কত হয় 2.5। সো এইগুলো একটু মনে রাখতে হবে, মোটামুটি এইগুলি ইম্পর্টেন্ট, এর বেশি তো তেমন কিছু নাই। নাইট্রোজেন, যেমন কার্বনেরটা বের করা যায়। কার্বনের কত 6, 6 মানে কত হয় 5, 5/2 কত হয় 2.5, তাই না? 5/2 কত হয় 2.5। তো হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে? সো এইগুলো একটু মনে রাখতে হবে, এইগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? আর তেমন কিছু নাই, এইগুলি বেশি বেশি আসে। এখন দেখো তোমরা যেমন HCl, তো Cl এর কত 3, H এর কত 2.1। এখন এই দুইটা মাইনাস করলে কত হয় 3 - 2.1 হয়, তাই না? সো 3 - 2.1 কত, 3 - 2.1 আসে 0.9, তাই না? এখন দেখো 0.5 এর যদি কম হয় কোনো যৌগ, সেটাকে বলি আমরা ওই কি কয় অপোলার সমযোজী যৌগ। দুইটা পার্থক্য করবা, মানে দুইটা তড়িৎ ঋণাত্মকতার মান বাইর করবা, মান বাইর কইরা মাইনাস দিবা। সো দুইটার তড়িৎ ঋণাত্মকতার মান বাইর করবা, মান বাইর করা মাইনাস দিবা, মাইনাস দিলে কত হয়েছে 0.9। এখন 0.5 এর থেকে যদি কম হয় ডিফারেন্সটা, তাহলে সেটা হচ্ছে অপোলার সমযোজী যৌগ, তাই না? আর যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে পোলার
সমযোজী যৌগ, তাই না? আর যদি 1.9 এরও বেশি হয় তখন ডাইরেক্ট আয়নিক যৌগ, ডাইরেক্ট আয়নিক যৌগ, তাই না? তো এখন যদি আমি তোমাদেরকে বলি যে H2O, সো এইটা কোন ধরনের যৌগ? তাহলে হাইড্রোজেনের কত 2.1 না, অক্সিজেনের কত 8 - 1 মানে 7/2, এই যে 8 - 1 7/2 কত হয় 3.5, 3.5, তাহলে কত হয় এটা হতো 3.5 - 2.1, 3.5 - 2.1 কত 1.4, এই যে 1.4 কার মধ্যে পড়ছে? এইটার মধ্যে পড়ছে না 1.4, তাহলে কি পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আসার মতো সব পড়াই দিছি, হয়তো 1.5 ঘন্টার ভিডিও হবে পুরোটা। সো এই চ্যাপ্টার থেকে আসার মতো আমি সবই তোমাদেরকে পড়াই দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা করা এবং বই খুলে একবার রিভাইজ দেওয়া, সবই পারো। সিকিউ সলভ করতে যাইবা, সবই পারো। আমি এই ক্লাসে সবই তোমাদেরকে পড়াই দিছি। সকলকে ধন্যবাদ। ভালো লাগলে বইলো আর কি ধরনের ভিডিও চাই, সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্টে ভালো কিছু লিখলে আবার আসবো। সকলকে ধন্যবাদ।